নমস্কার। বেশ কয়েকদিন পরে লাইভে এলাম। আজকের আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেব, আর সাথে সাথে আমিও দু একটি কথা আপনাদের সামনে রাখব। যারা প্রশ্ন করতে চান সেই প্রশ্নগুলো আপনারা রাখবেন, আমি উত্তর দেব। ক্যামেরাটা একটু কাছে নিয়ে নিতে হলে। আচ্ছা, সুপ্রিম কোর্টের মামলা চলছিল, কলকাতা হাইকোর্টে চলে আসলো। মামলায় মামলায় জর্জরিত বিভিন্ন আইনজীবী, বিভিন্ন সংগঠন, লড়াই চলছে, আইনি লড়াই। সুপ্রিম কোর্টের আদেশ না মেনে একটা নতুন রুল ফ্রেম করে পরীক্ষা নিল স্কুল সার্ভিস কমিশন। যা তারা লিখিয়ে এনেছিল সেটা করলো না। হ্যাঁ, মেহবুব আলম, নমস্কার। আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ, আশীর্বাদ করবেন। যাই হোক, আজকেও বিভিন্ন মামলা হয়েছে। এখন মূল বক্তব্যে আসব। প্যানেল এক্সপায়ার নিয়ে মামলা হয়েছে এবং মূল যে রায় ৩রা এপ্রিল ২০২৫, তার পরবর্তীকালে এমএ ফাইল ১৭ই এপ্রিল, অ্যাফরসেট পোস্টে ১৬ সালের রুল মেনে নেবার কথা ছিল, কিন্তু তা হয়নি। এখন এই গেজেটে বিভিন্ন রকম আপনার ১০ নম্বর আগে না পরে, মানে হাজারো গল্প, হাজারো মামলা। সবাই এখন দৌড়ে আমরা কলকাতা হাইকোর্টে চলে যাচ্ছি। যাওয়াটাই সঙ্গত। আচ্ছা, বেশ, ঠিক আছে। আপনার মন্ডল পুলকেশ উত্তর দেব। হ্যাঁ, স্বরূপ মান্না করেছি, মামলা আমরা করেছি। আগামী ১৭ই ডিসেম্বর শুনানি হবে, বলবো। হ্যাঁ, সুমন দাস, অবশ্যই আছি, অবশ্যই আছি। এই যে ৩/৭ কেন বলছেন? প্যানেল এক্সপায়ার হওয়ার পর এসএসসি নিয়োগ কেন দিল? এই দায় এসএসসিকে নিতে হবে। আসছে কিছু মানুষ, তারা গালাগাল করছিল। আসলে সমাজ মাধ্যম এমন একটা জায়গা, মনের ক্ষোভ উগরে দেওয়ার জায়গা। গালাগাল দিচ্ছে, আমি কিছু কথা বলবো, খারাপ লাগতে পারে। তো বলছে আমি নাকি প্যানেল এক্সপায়ারের মামলা করেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, প্যানেল এক্সপায়ার হোক আর যেই হোক, যে মামলাকারী কে তার নাম আছে। মামলাকারীর পক্ষে কোন আইনজীবী দাঁড়িয়েছেন তারও নাম আছে। সহজেই বুঝে যাবেন তারা কারা। হ্যাঁ, সুমন দাস, উত্তর দেব। হ্যাঁ, সংক্ষেপে বলছি। দেখুন, আমি প্রথমেই ক্লিয়ার করে নিই। এই বছর ফেব্রুয়ারি মাসে 10ই ফেব্রুয়ারি হচ্ছে সুপ্রিম কোর্টের শেষ শুনানি ছিল। ৩রা এপ্রিল রায় হয়েছে। আমরা বিভিন্ন কারণে চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, সাথে অনশনকারী, এই যে আমরা অনশন করছিলাম, আপনারা জানেন। আমি আসব, যে আমরা আনন্দবাজারে বেরিয়েছিল
তারপর থেকে আমরা নাম দিয়েছিলাম শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চ। আমরা পৃথকভাবে লড়াই করছিলাম। আপনারা যদি দেখে থাকেন পুরনো ইতিহাসটা, ফেব্রুয়ারি মাস থেকে আপনারা দেখে নেবেন। নিশ্চিতভাবে আমরা চাকরি ফেরানোর জন্য বিভিন্ন জায়গায় আমরা ছুটে বেরিয়েছি। আমরা যোগ্য চাকরি বাঁচানোর লড়াইয়ে লড়েছি। সেই কৃতজ্ঞতা কখনোই ভোলার নয়। কিন্তু আমি কোনো মঞ্চের বা সঙ্গে আমার কোনো যোগ নেই, কোনো মঞ্চের সাথে আমার যোগ নেই। আমার মঞ্চ হচ্ছে আপনারা। বা আনন্দবাজারে বেরিয়েছিল আপনাদের সেই আন্দোলন, বিধানসভা অভিযান, এসএসসির সামনে সেই রাস্তায় ফুটপাতে যখন অনশন করছিলাম, আবার বিকাশ ভবনে যখন দার্জিলিং চা খেয়ে এই যে প্যানেল এক্সপায়ার হওয়া, তখনকার কিছু নেতা যারা আমাদেরকে বলছিল যে কেন বললাম আমি ব্যাখ্যা করব, শুনবেন ভালো করে, তারপরে গালটি দেবেন। বলছিল এদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, এরা রাজনৈতিক মদতপুষ্ট। হ্যাঁ, যারা মুখ্যমন্ত্রীর তামাক খেয়ে তখন আমাদেরকে আজে বাজে কথা বলছিল কিছু নেতারা, তারাই মূলত আপনাদের ডুবিয়েছে। সুমন দাস, তারাই আপনাদের ডুবিয়েছে, আমি বলবো আপনাদের। দেখুন, তারপর থেকে সুমন বিশ্বাসরা, সত্যব্রত জানারা, হরিপদ বল্লভ অধিকারীরা, শুভশ্রী মিদ্দারা, রূপাঞ্জনারা, যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চের ব্যানারেই আমরা আন্দোলন করেছি। নবান্ন অভিযানও আমরা সেই ব্যানারে করেছি এবং জেলার যে সফরগুলো হয়েছে, জেলার যে আন্দোলন, সেই ব্যানারেই করেছি। সুতরাং আমার এর থেকে বেশি কিছু উত্তর দেওয়া প্রয়োজন নেই। আশা করি আপনারা বুঝবেন কোনো মঞ্চের সাথে আমাদের যোগাযোগ নেই। প্যানেল এক্সপায়ার নিয়ে কারা মামলা করেছেন, মামলা করার অধিকার সকলের আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। সেই মামলার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা মামলা করেছি, মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, যেহেতু হাইকোর্টে সমস্ত মামলাগুলো ফিরে এসেছেন এবং মাননীয় বিচারক বলছেন যে প্যানেল এক্সপায়ার ইল্লিগাল, সুপ্রিম কোর্টেও আছে, এই একটা চতুর্থ একটা অংশ যখন মাননীয় বিচারক অনেক আগেই বলছেন, তখন আমাদের মনে সঙ্গতভাবেই একটা প্রশ্ন আসে, তাহলে যারা আগের অংশটা রইল, মানে যদি আপনাকে বলি 1, 2, 1, 3 এরকম একটা যে গল্প, তাহলে তাদেরও তো যোগ্য চাকরিটা ফেরানোর অধিকার আছে। যেমন আমি ফোর্থ পেজে, আমার অসংখ্য বন্ধু বান্ধব আছে যারা কোনো ঘুষের সাথে যুক্ত নয়, ফোর্থ পেজে চাকরি পেয়েছে। তারা কি অযোগ্য হয়ে গেল? এদের দায় কার? এসএসসিকে নিতে হবে। আমি আসবো, আপনারা জাস্ট ধৈর্য ধরে শুনবেন একটু দয়া করে। এখন হাইকোর্টে যখন এরকম আলোচনা হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা তো চেষ্টা করব যে এই যারা লিগ্যাল পার্ট, সেই অংশটাকে যদি বাঁচানো যায়। এবং এটা যে একটা চক্রান্ত, আপনাদের বলি 21শে এপ্রিল যখন এসএসসির সামনে আন্দোলন হয়, তখন কিছু নেতারা ভিতরে চলে গিয়েছিল। সেই দিনই যোগ্য তালিকা দিতে চেয়েছিল মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন মাননীয় বিনোদ কুমার এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সেই দিনই দিতে চেয়েছিল। যোগ্যদের তালিকাটা আটকে দিয়েছিল সেই মুখ্যমন্ত্রীর তামাক খাওয়া কিছু নেতা, যাদের জন্য আপনাদের আজকে এই পরিস্থিতি। কেন বলছি? আপনাদের যে বিদ্যালয়ে তালিকাটা পাঠিয়েছে, আপনারা কেউ ভাবেননি শুধু গালাগাল দিলে হবে? 2টো তালিকা পাঠিয়েছে। কেন 2টো তালিকা পাঠিয়েছে ভেবেছেন সেটা? আমি কিন্তু বারবার করে বলেছিলাম, একটা প্যানেল এক্সপায়ার হওয়ার আগে আর একটা প্যানেল এক্সপায়ার হওয়ার পরে বিদ্যালয়ে তালিকা পাঠিয়েছে কি পাঠায়নি? সেই সময় যদি এই প্রথম যে অংশটুকু
যেহেতু এপ্রিল মাস, রিভিউ তখনও হয়নি, গেজেটও বেরোয়নি, এই এপ্রিল মে মাসে আপনারা যেতে পারতেন, আমার বন্ধুরা যেতে পারত, কোর্টের কাছে বলতে পারত, এতক্ষণে সেই সমাধান হয়ে যেত। কারণ প্যানেল এক্সপায়ার যারা হয়েছে তাদের কি দোষ? যারা প্যানেল এক্সপায়ার হয়ে চাকরিটা পেয়েছেন তাদের কি দোষ? এই দোষের মূলে রয়েছে এসএসসি। আর আপনাদের আজকে যে অনেকে দুশ্চিন্তে আছেন বা যা হয়ে যাচ্ছিল, ভগবান করুক যারা নিষ্কলঙ্ক, যারা ঘুষ দেয়নি তাদের এই বিড়ম্বনার মধ্যে যেন পড়তে না হয়। কিন্তু এর কারণটা কি? এর কারণ হচ্ছে কিছু এই ধরনের নেতা সেই দিন এই তালিকাটা প্রকাশ করতে দেয়নি। সেই তালিকা প্রকাশ করলে রিভিউও এদের বেরিয়ে যেত, আর প্যানেলটা বেঁচে গেলে যারা এই অংশ রয়েছে তারাও কোর্টে যেতে পারত। এসএসসি দায় স্বীকার করুক। এসএসসি হাইকোর্টে দেখছেন আপনাদেরকে কি বলছে? আপনারা একবার খুশি হয়ে ড্যাং ড্যাং করে নাচতে শুরু করে দিয়েছেন। এসএসসি বলুক, কান ধরে বলুক আমাদের ভুলে এইসব হয়েছে, আপনাদের তো কোনো ভুল নেই। সুতরাং এই বিষয়গুলো বুঝবেন। আমরা যখন এসএসসির সামনে এই দাবিতে আন্দোলন করছিলাম যে যোগ্যদের তালিকাটা দিন, আমরা সংখ্যা দিয়েও বলেছি কোথায় কি আছে, তখন সেই দিন যখন এসএসসির চেয়ারম্যানের সাথে বৈঠক হয় আমাকে ঢুকতে দেওয়া হয়নি, মনে আছে? আমাকে ঢুকতে দেওয়া হয়নি সেই ভুইফোর নেতারা যারা মুখ্যমন্ত্রীর তামাক খেয়ে, ওই এসএসসির চেয়ারম্যানের তামাক মানে আপনার চা খেয়ে আপনাদেরকে বিপদে ফেলেছিল। ভালো করে বোঝার চেষ্টা করুন। আজকের এই যে বিভাজনটা হলো, এই যে প্যানেল এক্সপায়ার, এই বিষয়টা আসতোই না, এতক্ষণে মিটে যেত। এবং সেই দিন যে আমরা সঠিক বলেছিলাম, দেখুন আজকে প্রমাণিত হলো তো, সেই জিনিসটা বার করতে হচ্ছে তো সেই তালিকাটা বার করতে হচ্ছে তো। এবং মহামান্য কোর্ট, আমি তো আগেই বলছি, কোর্ট যা বিবেচনা করবেন দেখা যাবে। হ্যাঁ, সজল প্রিয়, ঠিক আছে, আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রঞ্জন ধর, হ্যাঁ খুব ধন্যবাদ। হ্যাঁ, আমার বিশাল শখ, আমার মনে বিশাল ইচ্ছে। রঞ্জন ধর আপনি যিনি বলছেন, ফলে কিছু ছেলেদের জন্য কিন্তু আপনারা বিড়ম্বনায় পড়লেন, যারা মূলত সেই সময় এই তালিকাটা প্রকাশিত হয়ে গেছিল, কমিশন চেয়েছিল। সুতরাং এখন বলছেন যে কে মামলা করেছে, কে কি করেছে। আরে ভাই, আপনারা তো দেখতে পাবেন কে পিটিশনার আছে, কে আইনজীবী আছে। হ্যাঁ, যাই হোক, আমি আশা করব যারা গুজবে কেউ কান দেবেন না। হ্যাঁ, গুজবে কেউ কান দেবেন না। আমরা কোর্টের কাছে আজকে দেখবেন দুটো মামলায় আমরা আর্জেন্ট প্রেয়ার চেয়েছি। সেখানে মামলা দুটো খুব শীঘ্রই শোনা হবে, যেহেতু এত জটিলতা হচ্ছে এসএসসি এই যে SLST2 পরীক্ষার ক্ষেত্রে। সুতরাং সুপ্রিম কোর্ট যে বলেছিল যে অ্যাফোরশেড ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে ফ্রেশ সিলেকশন করতে, সেটা তো হয়নি। এবার মাননীয় বিচারক বলছেন এতদিন পরে এসেছেন। আমার আইনজীবী বা আমাদের যিনি আইনজীবী ছিলেন তিনি উত্তর করেননি, কারণ আমরা যখন সওয়াল জবাব হবে তখন উত্তর করব। এখন উত্তর করলেও এখন কেন এসেছেন? এসএসসি 2016 প্যানেল নিয়োগ হওয়ার কতদিন পরে মামলা হয়েছে? এতদিন পরে কেন মামলা করতে এসেছিলেন? কোর্ট কি বলেছিল? বলেনি। সুতরাং আমরা আশা করব, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, SK খালেদ, খুব ভালো। SK খালেদ, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি তো এই যে দেবব্রত চ্যাটার্জি, ওনাকে তো আমি বুঝিয়ে ডিটেলসটা দিয়ে বললাম যে নিশ্চয়ই কেউ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে মাথা গুঁজেছিলেন প্যানেল চাকরি ফেরানোর জন্য। অমূলক বা অন্যায় নয়,
কেউ এবিটিএ গিয়েছিল, কেউ এসটিতে গিয়েছিল, কেউ বিভিন্ন জায়গায় গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে অমিতাভ, আপনাকে বলবো, সবাই বিভিন্ন জায়গায় গিয়েছিল, আমিও ছিলাম। ফলে পরবর্তীকালে আপনাদের তো আমি বললাম, আমি এই মুহূর্তে কোনো মঞ্চের সাথে আমার বিন্দুমাত্র যোগাযোগ নেই, এবং সেটা তো আমি পরিসংখ্যান দিয়ে আপনাদের বললাম। গত ফেব্রুয়ারি মাস থেকে আপনারা দেখে নেবেন, আমার পেছনে শুধু লেখাই ছিল, যতবার আপনারা দেখবেন, যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চ। সুতরাং আমার বেশি বলার অবকাশ নেই। হ্যাঁ, আচ্ছা, অমিতাভ বিশ্বাস, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখুন, বিভাজনের কিছু নয়। আপনাদের প্যানেল এক্সপায়ার হওয়ার পর নিয়োগ দিল কে? এসএসসি। প্যানেল এক্সপায়ার হওয়ার পর নিয়োগ যাদের হয়েছে তাদের তো কোনো দোষ নেই। তাহলে আপনারা এসএসসির বিরুদ্ধে কিছু কথা বলতে পারছেন না, বলছেন কে মামলা করেছে, কে কি করেছে। হ্যাঁ, আমরা এইসব মামলার সাথে আমাদের কোনো যুক্ত নেই। আমরা, ঠিক আছে, আমাদের এইসব মামলার সাথে আমাদের কোনো যোগ নেই। আপনারা বুঝে নিন। হ্যাঁ, আর না বুঝতে পারলে আমার আর কি করা আছে? কারা মামলা করেছে আমি কি করে জানবো? আপনি জানলে আমিও বুঝতে পারছি। হ্যাঁ, পালকু টুটু, ভালো আছিস তো? আচ্ছা, মানে অসংখ্য মানুষ ধন্যবাদ। আশা করি যারা বোঝার বুঝে যাবেন। লাইভটা দীর্ঘায়িত করে লাভ নেই। আমরা কোর্টের কাছে মামলা করেছি এই মর্মে যে যেহেতু এত জটিলতা হয়েছে, অ্যাফোরসেট ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে যে অ্যাফোরসেট পোস্ট, সেই সুপ্রিম কোর্টের আদেশ মানা হয়নি। সেই আদেশ যাতে মানা হয় তার জন্য আমরা কোর্টের কাছে গিয়েছি। তাতে যদি কারো কষ্ট লাগে, আমার তো কিছু করার নেই। এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক বঞ্চিত হবে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, এদের চাকরি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে অমিতাভ, তোমার তো মুখের ভাষা খুবই ভালো। ভগবান তোমার মঙ্গল করুক। দেখুন, আপনারা যিনি আমি ওনার উত্তরটা একটু দিয়ে দিই। কোয়েলি ব্যানার্জি মুখার্জি, আপনি একটু খোঁজ খবর নিলেই বুঝতে পারবেন। ম্যাডাম, আমি ঠিক বলাটা আমার ঠিক হবে? খোঁজ নিলেই তো বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা আমাদের নীতিগত অবস্থান, যারা ঘুষকাণ্ডের সাথে, সাদা খাতার সাথে যুক্ত নয়, তাদের পাশে আমরা চিরদিন আছি। ভালো করে শুনুন। এবার আপনি বিশ্বাস করতে না করলে, আমার তো অত ক্লারিফাই দিতে পারবো না। হ্যাঁ, এত ক্লারিফাই দেওয়ার কি আছে? কিছু নেই। কিন্তু এই বিড়ম্বনার মধ্যেও আপনাদের পড়তে হতো না, আমি সে কথা বলছি। পড়তে হতো না। এপ্রিল মাসেই এটা সমস্যার সমাধান হয়ে গেছিল। যাই হোক, এখন আমরা অ্যাফোরসেট পোস্টের যে মামলা করেছি, আগামী দিনে আপনারা দেখতে পাবেন। এবং কোর্টের কাছে আমরা তো যাবই, কোর্টের কাছে তো আমরা যাবই। যে যেখানে জানা গেল একটা লিগ্যাল পার্ট আছে, যেখানে জানা গেল একটা অনেস্ট পার্ট আছে আর একটা ডিসঅনেস্ট পার্ট, এখন দুটো পার্ট। এই প্যানেল এক্সপায়ার টেক্সপায়ার বলে সব গুলিয়ে দেওয়া হচ্ছে। আবার আমাকেই বলছে হ্যাঁ বিভাজন করছে। বিভাজন আমরা করছি না, দুটো পার্ট, একটা অনেস্ট পার্ট, একটা ডিসঅনেস্ট পার্ট। সেই লিগ্যাল যে পার্টটা, অনেস্ট পার্ট, তাদের চাকরি ফেরানোর দায়িত্ব কোর্টের। এটা আমরা এখন মনে করি এবং কোর্টের কাছে আমরা যাব, কোর্টের কাছে আমাদের বক্তব্য তুলে ধরব। আমরা ইতিমধ্যেই দুটো মামলা আমাদের দুই বন্ধুর পক্ষ থেকে হয়েছে, সত্যব্রত জানা সহ আরো একজন আছে। আমরা যাব।
যে সুপ্রিম কোর্টের রায় মানা হচ্ছে না। আর এসএসসি 2016 প্যানেলের এখনো তো সম্ভাবনা রয়েছে। কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্ট থেকে সমস্ত মামলা ফিরে এসেছে। মাননীয় বিচারকরা যদি মনে করেন যে এই অংশটুকু অনেস্ট পার্ট, এদের চাকরি না ফেরালে সমাজে ভুল বার্তা যাবে, এই অনেস্ট পার্টকে দ্বিতীয়বার পরীক্ষায় বসানো যায় না, যা আইনসঙ্গত নয়। ডিভিশন বেঞ্চের প্রাথমিক শিক্ষকদের রায় আছে, কোর্ট যদি মনে করে তাদের চাকরি অটোমেটিক ফিরবে। রাজ্য সরকারের সদিচ্ছার প্রয়োজন আছে। কিন্তু আমি বলতে চাইছি যারা গালমন্দ করছিলেন তাদের উদ্দেশ্যে, এই মামলা আমরা কিছু জানিও না, এই মামলা আমরা করিও নি। আর প্যানেল এক্সপায়ারের ক্ষেত্রে বললাম এই সমস্যার সমাধান অনেক আগে হয়ে যেত, জিয়ে রেখেছিল কিছু নেতারা। এটাই এই যে জিনিসটা দেখছেন এটা হওয়ারই ছিল, এই জটিলতাটা হওয়ারই ছিল। এটা প্রিন্সিপাল সেক্রেটারি চেয়েছিলেন সেই সময়ই মিটিয়ে দিতে। রিভিউয়ে এই যে অংশটুকু তাদের চাকরিটা বেঁচে যেত, এই যে লিগ্যাল পার্টের। এটা আমার কথা নয়, প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আমরা বৈঠকে বসেছিলাম ডাফরিন রোডে। এগুলো কি বলবো আপনাদের। আর আমি অবশ্যই আবারও বলছি, আমার অসংখ্য বন্ধু বান্ধবী আছে যারা অত্যন্ত সৎ, যারা জীবনে ঘুষ দেওয়া তো দূরের কথা, এইসব খারাপ কাজের সাথে যারা যুক্ত না, যারা মেধাবী, কিন্তু চাকরি পাবো প্যানেল এক্সপায়ার হয়ে গেছে তার অত খেয়াল ছিল না, তাকে নিয়োগ দিয়েছিল। এই দায় কার? এই দায় এসএসসির। আপনারা এসএসসিকে ধরুন যে এই দায়, এই যে আপনি কোর্টে যান, কোর্টে গিয়ে ক্লারিফাই করুন। আমাদেরকে টেন্টেড বানানো হচ্ছে, আপনারা তাদেরকে ধরুন। একে তাকে বাজে বাজে গালাগাল করলে কিছু হবে না। যাই হোক, আর যারা গালমন্দ করছেন তাদেরকে, যারা গালমন্দ করছেন তাদেরকে স্পেশালি ধন্যবাদ। কারণ আপনারা, আমি আগেই বলেছি, সমাজ মাধ্যম হচ্ছে মনের ক্ষোভ এবং আবেগ, এগুলো দেয়া যায়, মানে প্রকাশ করা যায়, আবার কিছু মূল্যবান কথাও রাখা যায়। ঠিক আছে, যারা গাল দিচ্ছেন আমি মনে করি হয়তো তাদের আমি কোনো এক সময় উপকার করেছিলাম, বা তারা আমার প্রতি অনেক কিছু আশা করেন। এবং আপনারা দেখবেন, আমি কুচবিহারে বলেছিলাম এত কষ্টে পাওয়া যোগ্য চাকরি যেতে পারে না। এখানে ক্রেডিট নেওয়ার বিষয় নেই যে আমিই দেখছি, তাহলে আপনারা ধরুন। যাই হোক, তাদেরকে শুনুন। আপনারা যদি চোর রাজ্য সরকারকে চিনতে না পারেন, আপনারা যদি 2 নম্বরই যারা লিডিং করছে তাদেরকে চিনতে না পারেন, তাহলে কি হবে? আমি এটা বলছি, আমাকে গাল দিলে কি আপনার চাকরি ফিরবে? আমরা 32408 আর 303 ওই যে ওএমআর মামলা আর গেজেট মামলা করেছিলাম। তো যাই হোক, তো সেখানে আপনারা তো সবাই সহযোগিতা করেছিলেন। কত মানুষের কত আবেগ যে একটা মামলা করে আমাদের চাকরি ফিরবে, ফেরেনি, সবাই হতবাক হয়েছেন। তা আমি আশা করব তখন আমাদের সেই ট্রেজারার হিসেবে দায়িত্বে ছিল রাজীব হাসদা, আপনারা জানেন, সম্মানীয় শিক্ষক। তো মানুষের কাছে মানুষ জানতে চাইছে যে সেই সময় আমাদের 17.5 লক্ষ টাকার মতো উঠেছিল, সেই 17.5 লক্ষ টাকার হিসেব মানুষ পায়নি, তারা পাননি। সেই 17.5 লক্ষ টাকার হিসেব তারা যেন পাবলিক ডোমেনে দিয়ে দেন। কেন পাবলিক ডোমেনে? কারণ সাধারণ শিক্ষাকর্মীরা রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে
অনেক আশা নিয়ে বাবা মা তখন আমাদের অর্থ সাহায্য করেছিল, ফলে এখন আমাকে গাল দিচ্ছে, চোর বলছে। যাই হোক, এগুলো আপনারা সে বলতেই পারেন, কিন্তু আমি আমার বক্তব্যের মাধ্যমে মাননীয় শিক্ষক আপনাদেরকে সকলকে সাক্ষী রেখে আমি বলছি, সেই হিসেবটা পাবলিক ডোমেনে দিয়ে দেওয়া উচিত। যা আছে পাবলিক ডোমেনে মানুষের জানার অধিকার আছে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর আচ্ছা, হ্যাঁ 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 দেখুন, এই যিনি পিঙ্কু বর্মন, আপনাকে বলছি, আমরা ওই নামটা আমি নিচ্ছি না, ওটা আমরা ইতিমধ্যেই ড্রাফট তৈরি করে ফেলেছি। ওর একটা গ্রাউন্ড হয়, না না ম্যাডাম, আমাকে এই যে কোয়েলি ভট্টাচার্য ম্যাডাম, দেখুন এগুলো পার্সোনাল অ্যাটাক হয়, ঠিক? দেখুন, এখন যারা আমরা বিদ্যালয়ে যাচ্ছি তাদের কেন, যে কারো যদি বেতনটা বন্ধ হয় বা তার চাকরিটা চলে যায়, সেই যন্ত্রণা আমার থেকে আপনি একটু কম বোঝেন, কারণ ইতিমধ্যেই আমার বেতন বন্ধ হয়েছিল, ঠিক আছে? আমি জ্ঞান তো কখনো চাই না, আইনের মারপ্যাচে অসহায়, দরিদ্র, মেধাবী, সৎ, যারা কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নয় তাদের চাকরি চলে যাক, এটা আমরা কখনোই নয়। কোর্ট ডিসাইড করবে। তবে যাদেরকে এরকম একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে, তাদেরকে আমার অনুরোধ থাকবে, গালমন্দ বন্ধ করে আপনারা ঐক্যবদ্ধ হন আইনি লড়াইয়ের জন্য। আর এসএসসিকে বলুন এই দায় নিতে। হয়তো গালমন্দ করাটা ঠিক নয়। না না না, 4-7 কি ঘুষ দিয়েছিল? আমি কি করে বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমিতাভ বিশ্বাস দেখা হলে তুই খাবি, অপেক্ষা কর। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনি জায়গা বললেও আমি সেখানে যেতে পারি, কোথায় যেতে হবে সেটা বললেও আমি যেতে পারি, ঠিক আছে? যাই হোক, সোশ্যাল মিডিয়ায় বলা যায়, বাস্তবের মাটিতে দেখা হোক একদিন, আশা করব চা খাওয়া যাবে, তখন দেখা যাবে আপনি ক কাপ চা খেতে পারেন। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, আর 2-1টা খোঁজ দিচ্ছি। হ্যাঁ, যিনি দেবব্রত চ্যাটার্জি লিখছেন, দেখুন এইসব প্রশ্ন নিয়ে আমার কথা না, আমার কারো ব্যক্তিগত বিষয়ে আমার কোনো কথা না। আমি ক্লারিফাই করতে এলাম, কোনো মঞ্চের সাথে আমার বা আমার সঙ্গে যারা আশেপাশে ঘোরাঘুরি করে দেখেন, আমাদের কোনো যোগাযোগ নেই, ঠিক আছে? ভেরি ক্লিয়ার, আশা করি আপনারা বুঝেছেন। আর আমরা শেষ বিন্দু পর্যন্ত লড়ব যারা অনেস্ট পার্ট, যারা কোনো রকম ঘুষকাণ্ড সাদা খাতার বিরুদ্ধে দেয়নি। এই প্যানেল এক্সপায়ার আইনের বিষয়, আমি ওদিকে যাব না, কিন্তু আমি বললাম এই জিনিসটুকু হতো না। এসএসসি কায়দা করে 2টো তালিকা দিয়ে দিয়েছিল 21শে এপ্রিল, আপনারা ধরতে পারেন, আমরা কিন্তু বিরোধিতা করেছিলাম। হ্যাঁ, এই জিনিসটা সেই সময় মিটে যেত, সেই প্রসঙ্গে আমি কথা বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিষেক সরকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এ তো খুবই ভালো। না না না, 4th পেজ থেকে লোকেরা ডিজনেস্ট, আমি তো তা বলিনি। না না না, কখনোই নয়। আমি তো আবারও বলছি, 4th ফেজের পরে মানে 3rd ফেজের পরে যারা চাকরি পেয়েছেন তারা অযোগ্য বা তারা অসৎ, এই কথা কেউ বলতে পারবে না, কোর্ট ডিসাইড করবে। কিন্তু আমি কথা কখনোই বলিনি। এই যে জিনিয়া বাসুনাথ তিনি বলছেন, আমি কথা কখনোই বলিনি। কেন বলবো? তারা আমার বন্ধু বান্ধব। হ্যাঁ, আমি অনেককে চিনি,
কিন্তু এই বিড়ম্বনার মধ্যে আপনারা পড়লেন চোর এসএসসির জন্য, এটা আপনারা ভালো করে জেনে রাখুন। হ্যাঁ, আর যাদের জন্য পড়লেন, যারা ওই দার্জিলিং চাটা খেয়েছিল ব্রাত্য বসুর সঙ্গে, শিক্ষামন্ত্রীর সঙ্গে, তাদের জন্য। যারা আমরা যখন অনশন করছিলাম এই যোগ্য তালিকা পাওয়ার জন্য, বা 1 সেপ্টেম্বরও আমরা এসএসসি অফিসে গিয়েছিলাম, ডেপুটেশনটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। ডেপুটেশনটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই তালিকাটা দিন। 1 সেপ্টেম্বরও গিয়েছিলাম মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে, 20413, আপনারা দেখে নেবেন অর্ডারে। বললে তো হবে না। না না না, জিনিয়া বাসু, আমি কখনোই বলিনি যে এরা ডিজনেস্ট, কখনোই বলিনি, ঠিক আছে? দেখুন, এই যে যিনি বলছেন অমৃতা পত্রনবিশ, ও হয়তো আমার বন্ধু। না, অমৃতা পত্রনবিশ, অসংখ্য ধন্যবাদ। আমার বন্ধু হয় তাই আমরা তুই তুকারি করি। দেখ, কোনটা লিগ্যাল পার্ট কোনটা ইললিগ্যাল পার্ট কোর্ট জাস্টিফাই করবে। আমি বলছি যে চিন্তাবাদ, যে জন্য যে উৎকণ্ঠা নিয়ে তুই ধর বলছিস যে আমাকে, আমি তো ঘুষ দিইনি, আমার কি দোষ, ভালো করে বোঝ। তাহলে সেই একই লজিকে যে ফার্স্ট ফেজে চাকরি পেয়েছে, যে সেকেন্ড ফেজে চাকরি পেয়েছে, যে থার্ড ফেজে পেয়েছে, ধরে নে, তার কি অপরাধ? সেও তো নিজেকে বাঁচাতে চাইবে, তাই না? এখানে রাগারাগির বিষয় নেই। এখানে ঘটনা হয়েছে, সরকার দ্বন্দ্বটা বাঁধিয়ে দিয়েছে। সরকার শিক্ষাকর্মীদের আলাদা করে দিয়েছে যোগ্য শিক্ষাকর্মীদের। ভালো করে বোঝার চেষ্টা কর। অমৃতা পত্রনবিশ, তুই আমার সঙ্গে পড়েছিস, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, তুই অত্যন্ত ভালো ছাত্রী, আমার থেকে অন্তত ভালো ছাত্রী। তোর দক্ষতা যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তোর মতো যারা এই 4th ফেজ পরে যা চাকরি পেয়েছে, কোনো আমার প্রশ্ন নেই। কিন্তু এই যে বিড়ম্বনার মধ্যে ফেললো তোদের, বা তুই জানি না কোন ফেজের, আমার বলাও ঠিক না, বা এটা কারা ফেললো? এসএসসি ফেললো, সেটা বোঝার চেষ্টা কর। এসএসসি এইরকম একটা জায়গায় নিয়ে গিয়ে প্যানেলটাও খেলো, এতদিন পর পরীক্ষা নিয়ে শেষ বেলায় বলছে তুমি কিন্তু ইল্লিগাল, তুমি কিন্তু টেন্টেড হবে। তা কে করলো? আমি করলাম। আমি কি সুপ্রিম কোর্টের রায় লিখেছি? আমি বলতে চাইলাম সেই যে 21শে এপ্রিলের আন্দোলন, সেই দিনই এটা ফাইনাল হয়ে গিয়েছিল। কিছু লোকেদের জন্য হয়েছে, বিষয়টা বোঝার চেষ্টা কর। হ্যাঁ, যাই হোক, বিচারপতিদের অহেতুক গাল দিলেও তো চাকরি ফিরবে না, তাহলে দিতাম। বা কোনো আইনজীবী যারা অল আর ফ্রড বলে নাকি বাজারে ইউটিউব গরম করছে শুনলাম, আমাকে বলে, আমার তো দেখার সময় হয় না, আমাকে সত্যতা বলছিল কোন আইনজীবী নাকি সবাইকে বলছে অল আর ফ্রড, এইসব বলে নাকি ইউটিউব গরম করছে। এখন সে তা করতে পারে, সে বাইরে একটা মিডিয়ায় বলছে, কোর্টে আসুক না, কোর্টে এসে অল আর ফ্রড বলুক। আগে বলেছে, এখন বলুক, ওখানে কুপকাত করে দেবো আইনের মাধ্যমে। আর আপনারা যারা ভুল বুঝছেন তাদেরকে অত আমার আর বোঝাতে পারবো না, তারা ভুল বুঝে থাকুন। যে কোনো মামলা হলে আপনারা দেখবেন, বুঝবেন, সেই মামলায় আপনারা পার্টি হবেন, নইলে বাঁচার রাস্তা নাই, একতরফা রায় হয়ে যাবে। যাই হোক, ধন্যবাদ সমীর শীল। না, এই যে কোয়েল ভট্টাচার্য মুখার্জি, দেখুন, এগুলো আপনার আক্ষেপের কথা। আপনি যদি 4th ফেজে চাকরি পেয়েছেন, আপনার দক্ষতা যোগ্যতা জ্ঞান নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আপনি অনেস্ট। কিন্তু কোর্ট যেখানে ডিসকাস হচ্ছে যে প্যানেল এক্সপার্ট, তাহলে যে বেটা 1 নম্বরে 1 ফেজে চাকরি পেল, 2 ফেজে পেল, আমার কথা বাদ দিন, তার কি অধিকার নেই কোনো? আপনারই শুধু অধিকার আছে। সব বাজার গরম কথা রাখুন, প্রত্যেকের বাঁচার অধিকার আছে। আমি বললাম, এই যে প্যানেল এক্সপায়ারের অংশটুকু তারা কিন্তু অনেক আগেই কোর্টকে বলতে পারতো, এবং সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্টও করে দিত, কারণ এরা তো কোনো সাদা খাতা দেয়নি, এরা তো ঘুষ দেয়নি। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, যারা বলছেন তাদেরকে ধন্যবাদ।
আমরা লাইভ শেষ করছি। 17ই ডিসেম্বর আমাদের মামলার পরবর্তী শুনানি আছে। আজকে আমরা চেষ্টা করলাম, অনেক দূর করতে পারলাম, দেখা যাক, সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ দেখুন, যাদের বাজে বাজে কথা বলার দরকার তারা তো বাজে কথা বলবেই, ঠিক আছে, কিন্তু যাদের, এই জন্যই তো বলি প্যানেলটা বাতিল হলো কেন। আরে বাবা, যারা চোরকে খুঁজে পায় না, যারা আসল সমস্যা দেখতে পায় না, যারা খুঁজে পাচ্ছে না যে এই মামলাটা করলো কে, দেখা যাচ্ছে পিটিশনারের নাম, অ্যাডভোকেটের নাম, তারপরে বলছে যে তার মানে এই মামলা বোধহয় ওই করিয়েছে। এত বড় আহাম্মক, সে কিভাবে নিজেকে যোগ্য শিক্ষক বলে? এটাই তো আমার কাছে একজন বিড়ম্বনার বিষয়। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, আপনারা যারা শুনছেন তাদের জন্য আমার শেষ বক্তব্য, শেষের দিকে, এবার যখন হাইকোর্টে বিভিন্ন বিষয়ে মামলা হবে, যখন দেখবেন সেই মামলা, একটু পড়াশুনো করবেন, সেই মামলায় আপনার স্বার্থ জড়িত আছে, আপনারা পার্টি হবেন। হ্যাঁ, কারো কথা শুনবেন না, নিজেরা জাজমেন্ট কপিটা পড়বেন, নিজেরা যাবেন, জুনিয়র আইনজীবী দিয়ে মামলা ফাইল করবেন। কারণ আমাদের বললাম না, এইসব সিন্ডিকেটের মধ্যে গেলে শেষ হয়ে যাবেন। নিজেরা আসবেন, দাঁড়িয়ে থেকে মামলা করবেন, আপনার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী করবেন, নইলে আপনার পকেট ফাঁকা হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আশা করি যারা শোনার তারা শুনলেন। না না, কে কাকে তুলে দেয় শুনুন, কে কাকে তুলে দেয় দেখুন। একজন সিনিয়র আইনজীবী যখন আমাদের যোগ্য শিক্ষক সুবল সোরেন সন্তোষদা প্রশান্ত দ্বারা গ্লানি নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল, এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আকাশ, ধন্যবাদ। এইরকম একটা করুণ পরিস্থিতির মধ্যে যখন আমাদের চাকরিয়ারা হতাশ, তাদের এত যন্ত্রণা, কেউ অপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছে, বাঁচতে চাইছে না, যে যেভাবে বাঁচতে চাইছে, যে একটা পরীক্ষার জোর জবরদস্তি নিয়েছে, অনেকে পাশ করলো, অনেকে করলো না, এই পরীক্ষা তো টিকবে না। কিন্তু কথা হচ্ছে যে এইরকম মোমেন্টে যদি কেউ বলে যে অল আর ফ্রড, স্বাভাবিকভাবে মানুষের ভাবাবেগে আঘাত লাগে। এখন সেইগুলো যদি কেউ না বুঝতে পারে, সে দায় তো আমরা নেব না। কলকাতা হাইকোর্টে কে মামলা করছে, কে প্যানেল এক্সপায়ারের মামলা করছে, সেই দায় তো আমরা নেব না, তাই না? এইগুলো যাই হোক, আপনারা আশা করি বুঝবেন, যারা গাল দিচ্ছেন দিয়ে যান। আর আমরা আশা করব, আমি যে আগেও বলেছি, আশা করি রিপিট করার প্রয়োজন হবে না। আমাদের ওএমআর মামলা এবং গেজেট বাতিলের মামলার যে পূর্ণাঙ্গ যে হিসেব, সেই হিসেবের দায়িত্বে ছিল রাজীব হাঁসদা মহাশয়। আমি তার কাছে অনুরোধ জানাবো, তিনি যেন পাবলিক ডোমেনে সেই হিসাবটা তুলে দেন। এইটুকু আমার অনুরোধ থাকলো, বাকিটা আপনাদের বিবেচ্য বিষয়। যাই হোক, ঠিক আছে, এখানে শেষ করলাম, অনেকক্ষণ কথা বললাম। সকলকে শুভকামনা। যোগ্য চাকরি, হ্যাঁ যোগ্য চাকরি ফিরে পাওয়ার জন্য আপনারা শেষ বিন্দু পর্যন্ত লড়ুন, হতাশ হবেন না। যদি হতো তাহলে আজকেই ধুম করে বেরিয়ে যেত। আমি এখনো বলি, আজও বলছি, কালও বলছি, পরশুও বলবো, যারা ঘুষ দেননি তারা শেষ দিন পর্যন্ত লড়ে যান। গুজবে কান দিয়ে কোনো লাভ নেই, এইটুকু ব্যাপার। হ্যাঁ, গুজবে কান দিয়ে কেউ লাভ নেই। কিছু অপ্রাসঙ্গিক মানুষ কিছু কথা লিখে প্রাসঙ্গিক হওয়ার যদি চেষ্টা করে, আর আপনারা যদি সেই জিনিসে মানে নাক গলান,
তাহলে কি হবে? যারা ফেসবুকে একটা পোস্ট করলে 1 মাসে 6টা লাইক পড়ে না, তারা এখন যদি একটা মানে মুখরোচক কথা লেখে, আপনারা যদি সেই কথায় কান দেন, তাহলে কি হবে? সেটা একটা অপ্রাসঙ্গিক অকেজো অসৎ মানুষকে সামনে তুলে নিয়ে আসা হয়। এবার যদি কিছু মানুষ কিছু অসৎ মানুষকে নিয়ে নাচানাচি করে, হ্যাঁ, কি করবেন আপনারা? আপনাদের চিনে নিতে হবে, আপনাদের বুঝে নিতে হবে, সঠিকটা বুঝে নিতে হবে। প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, 32,000 প্রাথমিক শিক্ষকরা ওরা একসঙ্গে ছিল। ওরা ওই কোনো মঞ্চ, কোনো টঞ্চ এইসব করেনি। হ্যাঁ, এখন আমরা তো প্রথম থেকেই এই সবগুলো করে ফেলেছি। আমি ফলানা মঞ্চ, আমি ভলানা মঞ্চ, আমি সলানা মঞ্চ, এইসব করে ফেলেছি। আমাদের তো অনেক ভুল ত্রুটি হয়েছে। প্রাথমিক টিচাররা কিন্তু ওটা ওদের কাছ থেকে শেখার আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন সংগঠিত হয়ে লড়ুন। হ্যাঁ, দেখুন, আবার অভিষেক সরকার তুমি লিখছো যে কে দাঁড় করিয়েছিল। এ বাবা, ওই মামলাটার পিটিশনার কে সেটা দেখলেই তো বুঝতে পারবেন। যে পিটিশনার সেই দাঁড় করিয়েছে, তাই না? সে যেখান থেকে বিলং করে সে দাঁড় করিয়েছে, তাই না? এগুলো বলে আমাদের কি অত আর্থিক সামঞ্জস্য আছে কি বলেন? যারা বলেন আর কি। আমি ইন পার্সন হিসাবে দাঁড়িয়েছি কারণ আমার অর্থনৈতিকভাবে আমরা একটু পিছিয়ে পড়েছি। আমি বিবেক পারিয়া যে সুপ্রিম কোর্টে মামলা চলছিল, সেই মামলায় জয়শ্রী বিশ্বাস, শুভশ্রী মিদ্যা, হরিপদ বল্লভ অধিকারী, রূপাঞ্জনা, সুদীপ্ত দা, সত্যদা সহ, রুমা মাখাল সহ আরো এরকম 7-8 জনকে নিয়ে পার্টি করে সুপ্রিম কোর্টে মামলা লড়েছিলাম, বিবেক পারিয়ার মামলা। তা যা ছিল সব, তারপরে নিজেই দাঁড়ালাম। এখন সত্যব্রত জানা নামে অ্যাফোরসেড পোস্টে মামলা হয়েছে। যতটুকু পারবো লড়বো, আর কি। আশা করব আমাদের পরিশেষে কোর্টের প্রতি আমাদের আবেদন থাকবে, এখনো এসএসসি 2016 প্যানেলের একটা অংশকে বাঁচানো যায়, সেই অংশকে হাতিয়ার করে পরবর্তীকালে যারা কমিশনের ভুলে, উত্তরপ্রদেশের একটা রায় আছে, শুধু গালাগাল করলে হবে না, বুঝতে পেরেছেন? উত্তরপ্রদেশের একটা রায় আছে, কমিশনের ভুলে কারো চাকরি করা যায় না। হ্যাঁ, সুপ্রিম কোর্টে সেই রায় আছে। সেই রায় ফেলে প্যানেল এক্সপার্টরা আবেদন করবে। কেন বুঝতে পারছেন না? তাই না? যারা যোগ্য আছে, এইবার হচ্ছে ধরুন প্যানেল এক্সপায়ারের মধ্যেও যদি কেউ ঘাপলা আছে, যদি টেন্টেড কেউ থাকে, সে তো আউট হবেই। ঠিক আছে, সে তো আউট হবেই, সে নিয়ে তো কোনো প্রশ্ন আসে না। হ্যাঁ, সাবির শেখ, সালাম আলাইকুম। হ্যাঁ, সাবির শেখ, না ঝিলিক না, এত সোজা নাকি? আমি আর মুখে নিলাম না, যেটুকু লিখেছেন অত সোজা নাকি? ঝিলিক সেন অত সোজা না। আমি আপনাকে আবারও বলছি, চাকরি যদি যোগ্য হয়, যুদ্ধ শেষে আসবে জয়। কিভাবে আসবে, কোন গলি দিয়ে আসবে? কেউ আবার কাকগুলো লাফিয়ে পড়বে যে এই দেখো আমরা এই করলাম, সেটা নয়। এটা একটা কালেকটিভ গেম। বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে ডিএনএ ডবল হেলিক্স জট খুলবে, সেরকম বলছি। চাকরি যদি যোগ্য হয়, যুদ্ধ শেষে আসবে জয়। সেই চাকরি কটা বাঁচবে, এটা আমার আজও বিশ্বাস, এবং কলকাতা হাইকোর্ট থেকেই সেই চাকরি বাঁচবে। আশা করব আপনারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আপনাদের ভাষা জ্ঞানও যোগ্য শিক্ষক শিক্ষিকার মতো হবে, এটুকু আমার আশা থাকবে। আর যারা গালমন্দ করছিলেন তাদের প্রতি আমার বিশেষ করে আমার বিনম্র কৃতজ্ঞতা এই কারণ তারাই হচ্ছে সবথেকে বেশি ভালোবাসা বা ভরসা আমার প্রতি রাখে। তারা দেখছে যে আজকে এরকম হচ্ছে, তাহলে কি এর সাথে সুমনবাবু যুক্ত আছে?
এই আশা তাদের মধ্যে প্রশ্ন এসেছে। আশাটাও অমূলক নয়। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, কোহেলি ভট্টাচার্য আবার লিখছেন। আপনি বুঝে নিন না, আমি তো বলেই দিলাম যে ধরুন আপনি এখন একটা গ্রুপে লিখছেন ফলানা সাথে আমাদের যোগাযোগ নেই, ছাল নাই কুত্তার বাগা বাগা নাম। হ্যাঁ, ছাল নাই কুত্তার বাগা বাগা নাম। কেউ যদি লেখে যে ফলানার সাথে আমাদের সংযোগ নেই, তোমাদের সাথে কি সংযোগ থাকবে? তোমাদের সাথে বহু আগে সংযোগ ছিন্ন করে দিয়েছি। আমি তো তথ্য দিয়ে বোঝালাম। আবার প্রশ্ন করলে আমার দুঃখ লাগে যে আপনি একজন উচ্চশিক্ষিত ম্যাডাম, বুঝতে হবে তো এগুলো। আবার একজন বলল ফলানার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আরে বাবা, সব বিষয় রাজা চলে বাজার, কুত্তা ফোকে হাজার। হ্যাঁ, এইসব কথায় আমল দেবেন না। সত্যের পথে থাকুন, ঠিক আছে? সত্যের পথে থাকুন, ওর জোর আলাদা হয়। যখন আপনি সঠিক পথে থাকবেন, চারিদিক থেকে প্রতিকূলতা আসবে। যে হ্যাঁ, তখন যখন আসবে তখন বুঝবেন আপনার দ্বারা কেউ খুব কষ্ট পাচ্ছে। আমরা কিন্তু আবারও বলি, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, আমি শেষ করি, হ্যাঁ, যারা আছেন, দেখুন এই অবস্থায় যদি কারোর চাকরি চলে যায়, কারোর, অত্যন্ত প্যাথেটিক। সে আমি বলি, আমি মানি না মানি, শিক্ষাকর্মীদের জানেন, উত্তরবঙ্গ থেকে, কুচবিহার থেকে একজনে ফোন করছিল, তার লোন আছে, ব্যাংক থেকে লিগ্যাল চিঠি পাঠিয়েছে, সে কান্না করছে, সে শিক্ষাকর্মী। ব্যাংক বলছে আজকেই তোমাকে টাকা দিতে হবে সেটেলমেন্ট করে। তার 30,000 টাকা তো দূরের কথা, 3,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই। কাজ যে একটা শিক্ষাকর্মী, কি ভয়াবহ অবস্থা, 9 মাস ধরে বেতন বন্ধ। এই দায় কার? এই যোগ্য শিক্ষাকর্মীদের শেষ করেছে রাজ্য সরকার। এই তাদের সাথে এই কিছু নেতারা তামাক খেয়েছিল, মুখ্যমন্ত্রীর তামাক খেয়ে। বললাম তো এই বিষয়টা এপ্রিল মাসে মিটে যেত। আমার বোঝার চেষ্টা করুন, আমি এই কথা বলেছি, আমার রিটেনে আছে, এপ্রিল মাসেই মিটে যেত। আজকে প্যানেল এক্সপার্টকে নিয়ে টানাটানি হতো না, এটা হবারই ছিল। মানতে চান না। আজকে শিক্ষাকর্মীদের আলাদা করেছে, তাদের কি করুণ পরিস্থিতি। গোল্ড মেডেলিস্ট আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন, উচ্চ শিক্ষিত, আর কত শিক্ষিত হবে, সেই সব কৃতি মানুষ, তারাও এই প্যানেল এক্সপায়ারের পর অনেকে পেয়েছে। কিছু আছে 9-10 শিক্ষকতা পেয়েছিল, তারপরে 11-12 পেয়েছে, সেখানে চলে গেছে, সে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে। আরে আচ্ছা, আজব কথা তো, আজব কথা তো। এইসব বিষয়গুলো আপনাদের কোর্টে যেতে হবে। গালমন্দ করলে কিচ্ছু হবে না, আমি কিন্তু বলছি, আপনাদের কোর্টে যেতে হবে, সংগঠিতভাবে কোর্টে যেতে হবে। হ্যাঁ, যাই হোক, আশা করি আমি আমার কথা রাখলাম। যাদের যেটুকু নেয়ার নেবেন, আর যারা গাল দিচ্ছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা অহেতুক ভুল বুঝছেন আমার মনে হয়। আমাদের সেরকম ক্যাপাসিটি থাকলে আমরা মেনকা গুরুস্বামীর মতো লোককে রাখতে পারতাম, নইলে একটা মাঝারি মানের অ্যাডভোকেট রাখতে পারতাম। আমাদের কি সেই ক্যাপাসিটি আছে নাকি? আমার প্রায় 3 মাস ধরে বেতন বন্ধ ছিল, এই সত্যধারা চালিয়েছিল কোনো রকমে, আমি চলতে পারলাম। বুঝতে হবে এগুলো। সুতরাং বেতন বন্ধের যন্ত্রণা আমি জানি। আশা করব সঠিক পথে থাকুন, সবাই একসঙ্গে থাকুন, মামলায় যান। হ্যাঁ, নইলে কলমের খোঁচায় কি হয়ে যাবে কেউ জানে না। যাই হোক, ভালো থাকুন। এসএসসি 2016 প্যানেলের, হ্যাঁ আচ্ছা 1 মিনিট দেখি।
আহ, দেখুন স্যার, ভুল বুঝছে হরিপদদা বলছেন, ধন্যবাদ। ভুল বুঝছে কি, দেখুন ভুল বুঝে আপনারা কি করবেন? কেউ বলছে আমরা যোগ্য চাকরিহারাদের জন্য একবার আমাদের নিবেদিত প্রাণ। কটা মঞ্চকে দেখেছেন মাস্টারমশাইরা কটা মঞ্চকে দেখেছেন আপনাদের জন্য রাস্তায় আন্দোলনে যেতে? কটা শিক্ষক সংগঠনকে দেখেছেন? বড় বড় বাতেলা মারছে। আমরা প্রথম থেকেই আছি, ছাল নাই কুত্তার বাগা বাগা নাম। বড় বড় বাতেলা মারছে, যারা একটু পুলিশ দেখলে ভয় পায়, যারা বলে আমার অনেকদিন চাকরি আছে, হ্যাঁ পুলিশ কেস দেবে, আর অজস্র থানায় আমাদের নামে কেস আছে। বড় বড় কথা বলছে আপনাদের। যাই হোক, আপনাদের সবাইকে নমস্কার। আর ভাস্কর, কি বলবো, ভাস্কর বিশ্বাস আমাদের নদিয়াতে বাড়ি। হরিবল হরিবল। হ্যাঁ, আমি তো ভাস্কর বললাম, চাকরি যদি যোগ্য হয় যুদ্ধ শেষে আসবে জয়। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, দেখা হবে, কেরামতি দেখা হবে। হ্যাঁ, আর ঠিক আছে। হ্যাঁ, এসএসসি চোর এসব বলে। এসএসসি হচ্ছে পাক্কা চোর, পাক্কা চোর। আপনারা যদি এইরকম একটা আবার বলছে, এসএসসির আইনজীবীরা কি বলছে শুনেছেন তো? এই দেখি শামসুজ্জামান, আরে ভাই, কে কাকে তাড়ায় রে, কে কাকে তাড়ায়? সেই জন্যই তো বললাম, রাজা চলে বাজার, কুত্তা ফোকে হাজার। বুঝলি ভাই? যাই হোক, ঠিক আছে, ভালো থাকিস। ঠিক আছে, আমরা এখানেই রাখি। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে শেষ করছি। বুঝেছিস তো আমার কথার মাধ্যমে? শামসুজ্জামান, নিজেকে দেখো, আপনার অকাত দেখো। যাদেরকে বললে আর কি, তাদেরকে আপনার অকাত দেখতে বলো, বুঝলে শামসুজ্জামান? ঠিক আছে, সালাম নিস ভাই। ওকে, আমরা এখানে শেষ করছি। নমস্কার।